আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্লাসটা শুরু করব আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট। আমরা প্রথম এক্সপেরিমেন্টে দেখিয়েছিলাম যে আহ, কিভাবে প্রজেক্টটা সেট আপ করতে হয় কিউব আইডি এসটিএম কিউব আইডি তে, এবং সেখানে এইচ এ এল লাইব্রেরি ফাংশন ব্যবহার করে ছোট্ট একটা প্রোগ্রাম ছিল। এবং সেই প্রোগ্রামের প্রথম পার্টটা সেটা হচ্ছে যে পোর্টটা, যে জিপিআইও যে সি পোর্টটা ছিল, সেই সি পোর্টে 13 নাম্বার পিন 14 নাম্বার পিন একটা অনবোর্ড এলইডি আছে, সেই এলইডি আমরা ডিল করেছিলাম। সেই কাজটা আজকে করবো হচ্ছে না রেজিস্টার লেভেল প্রোগ্রামিং করে। তো আমি আহ, চেষ্টা করব এটা দেখানোর জন্য যে রেফারেন্স ম্যানুয়াল যেটা তোমার হচ্ছে যে প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের সাথে আসে, বা যেগুলো ডিভাইসের সাথে কোম্পানি থেকে যেটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে যেগুলো প্রোভাইড করা হয়, সেই রেফারেন্স ম্যানুয়াল ব্যবহার করে কি করে কাজ করতে হয় সেটা কিন্তু একটি করবো। তোমরা যেন একা একা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য একা একা কাজ করতে পারো, ইন্ডিপেন্ডেন্টলি একটা সেলফ লার্নিং ক্যাপাসিটি ডেভেলপ করা। আহ, এবং আমরা ইউটিউব অথবা গুগল অথবা জেট জিপিটি সেগুলো ব্যবহার করে আগে প্রবলেমটা একটু ন্যারো ডাউন করবো, ফাইনালি আমরা রেফারেন্স ম্যানুয়াল ব্যবহার করে কাজটা করবো। তা আমি স্ক্রিনটা শেয়ার করি, আমি যাই এখানে। ওকে, আমার মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে। দেখি এটাকে ইনস্টল করা যাবে কিনা। ওকে, আমরা মনে হয় দেখতে পাচ্ছি। কাজটা শুরু করি। ওকে, ওকে, তাহলে আমাদের আজকের কাজটা হচ্ছে যে ব্লিঙ্কিং দ্য অনবোর্ড এলইডি যেটা আছে সেটা রেজিস্টার লেভেল প্রোগ্রামিং করা। আমরা এটা গত ক্লাসে দেখেছি, গত টিউটোরিয়ালে আছে, সুতরাং এটা নিয়ে আর বেশি কথা বলছি না। আমরা ধরে নিচ্ছি যেগুলো তোমরা জানো। প্রজেক্ট সেট আপটাও সে আগের মতো। এটা আমি একটু দ্রুত স্কিপ করছি। আচ্ছা, এই যে এই টাইমটা দেখে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ক স্পেস। হ্যাঁ, এই যে গত টিউটোরিয়ালে বলেছিলাম যে ওয়ার্ক স্পেস যদি মানে যেখানে যে লাইব্রেরিগুলো ডাউনলোড করা হয় অনলাইন থেকে প্রজেক্ট ওপেন করার সময়, সেটা যদি ওয়ার্ক স্পেসটা সঠিকভাবে বলা না থাকে, তাহলে ভুল জায়গায় ডাউনলোড হলে কম্পাইলিং এর সমস্যা হয়, বা এই তোমার প্যাকেজটা ডাউনলোড হয়ে আসলে জিপ আকারে জিপ ফাইল, সেটা রান জিপ করতে পারে না, সমস্যা হয়। তো অবশ্যই ওয়ার্ক স্পেসটা যেন ঠিক মতো বলে দেওয়া থাকে বা সিলেক্ট করা থাকে। তো ওয়ার্ক স্পেসটা কোথায় আছে সেটা দেখানোর জন্য জাস্ট আমি পাতাটা রেখেছি। এটা মূল আলোচনার অংশ না। ওকে, আমরা প্রজেক্ট সেট আপ করছি সেটা আগের মতোই, আমি এখানে স্কিপ করছি দ্রুত। এটা আমি গত আলোচনা করেছি, সেটার জন্য এটা নিয়ে এখানে বেশি কথা বলছি না। আমরা সরাসরি প্রজেক্ট ওপেন করলাম, ভালো কথা, সবকিছু আগের মতো। সব ওকে, ফাইন। আমরা নেক্সট আবার যাচ্ছি। নাম টাম দিলাম প্রজেক্টে, গুড। এরপরে এটা শুরু হলো কাজ। ওকে, এখন আমরা আসলে যাব হচ্ছে এখানে যে কোড, যে ফোল্ডারটা আছে, এই জায়গাটায় কোড ফোল্ডারটা, এখানে সোর্স ফাইলে যাবো, কেমন? গেলাম ওই যে মেইন ডট এইচ, মেইন ডট এইচ, মেইন ডট এইচে যাবো। ইয়েস, সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস পার্সপেক্টিভ থেকে, ওকে, ইয়েস, নো প্রবলেম। ওকে, এখন আমরা আসলাম এই যে উইন্ডোটা। এইখানে আমরা গত ক্লাসে এইচ এ এল ব্যবহার করে ছোট্ট একটা কোড করেছিলাম, একটা ব্লিঙ্ক, লেকটাকে ব্লিঙ্ক করা। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব আজকে, এই কোডটা পুরোটাই মুছে দেবো। এই উইন্ডোতে যত কোড আছে কেমন, এটুকু দেখা যাচ্ছে। স্ক্রোল ডাউন করলে আরো নিচে আরো কোড আছে। পুরো স্ক্রিনটা মুছে দিব। আমরা কোনো লাইব্রেরি ফাংশন থাকবে না, কোনো হেডার, যেমন এখানে হেডার কল করা হয়েছে, তাই না? এই যে কিছু হেডার টেডার কল করা হয়েছে, আমরা কোনো হেডার কল করবো না, কোনো লাইব্রেরি ফাংশন থাকবে না। আমাদের কাছে কোনো কিছুই নাই। হেডার মানে হচ্ছে একটা সাহায্য নেওয়া। আমরা একদম সরাসরি প্রসেসরের রেজিস্টার গুলোকে ডিফাইন করবো এবং সেটা কল করবো। সো আমরা এই স্ক্রিনটা সম্পূর্ণ মুছে দিচ্ছি।
ওকে, একদম পরিষ্কার, কিচ্ছু নাই, কোনো হিডার নাই, কোনো লাইন নাই, কিন্তু কোনো প্রোগ্রাম শুরু করবো। ওকে ফাইন। এখন আমরা প্রসিড করবো কি করে, তাই না? এটা হচ্ছে প্রথম কথা। আমাদের অবজেক্টিভটাকে ঠিক করি। অবজেক্টিভটা কি? সেটা হচ্ছে অনবোর্ড। এখন অনবোর্ড কিন্তু আমরা জেনেছি, গত ক্লাসে জেনেছি, সেটা হচ্ছে অনবোর্ড এলইডিটা, এটা হচ্ছে যে পোর্ট সি, পোর্ট সি এর 13 নাম্বার পিনের সাথে কানেক্টেড। অনবোর্ডে যদিও কানেক্টেড, আবার এক্সটার্নাল পিনের সাথে কানেক্ট হচ্ছে, তোমরা দেখেছি গত ক্লাসে। তো একটা ইনফরমেশন আপাতত আমাদের হাতে আছে। তা আমাদের এখন প্রথম যে স্টেপটা হচ্ছে যে এই, এটা যে ব্লক ডায়াগ্রাম আছে, সেই ব্লক ডায়াগ্রাম থেকে খুঁজে বের করে, আমরা জানি যে STM32 তে ক্লক ডিস্ট্রিবিউশন এবং বাসের ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা ধারণা আছে, বাস আর্কিটেকচারটা সম্পর্কে একটা ধারণা আছে, যেখানে দুটো মেজর বাস আছে, APB1 আর APB2। APB1 এর সাথে কিছু কম্পোনেন্ট কানেক্টেড, আর APB2 এর সাথে কিছু কানেক্টেড, এবং এটার ক্লক ডিস্ট্রিবিউশন গুলো ডিফারেন্ট, তাই না? আমরা গত ক্লাসে বসে ক্লক ডিস্ট্রিবিউশন করি নাই, ডিফল্ট যেটা ছিল সেটা রেখেছি। তো এখন তো আর সেটা করা যাবে না, এখন আমাদের নিজেদেরকে সবকিছু চিন্তা করে দেখতে হবে। ডিফল্টে রাখবো, কিন্তু ডিফল্ট কিভাবে আছে সেটাও আজকে দেখবো। তো এই মুহূর্তে কাজ শুরু করার মতো আমাদের হাতে একটা ছোট্ট ইনফরমেশন আছে, একটা পিস অফ ইনফরমেশন। সেটা কি? আমরা শুধু জানি যে পোর্ট সি এর 13 নাম্বার পিনকে আমাদের কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এটাকে একবার অন করতে হবে, অফ করতে হবে। তো পোর্ট সিটা জানি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের পোর্ট সিটা কোন বাসের সাথে কানেক্টেড, যেটা আমরা এটা জানি। হ্যাঁ, এটুকু ইনফরমেশন আমাদের হাতে আছে, সুতরাং আমরা চলে যাবো হচ্ছে, আমরা দুই ভাবে জিনিসটা আমরা যেটা বের করতে চাচ্ছি যে কোন বাসের সাথে কানেক্টেড, এর তথ্যটা আমরা দুই জায়গা থেকে পেতে পারি। একটা হচ্ছে ডেটা শিট, আর একটা হচ্ছে রেফারেন্স ম্যানুয়াল। আমি দুটো জায়গায় তোমাদের দেখাই। ও আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু বলে রাখি। সেটা হচ্ছে যে একটু বলেছিলাম না যে গত ক্লাসে, যে যে ইসের বোর্ড দেখিয়ে, যে এটা দেখিয়ে বলেছিলাম তোমাদেরকে, এই যে এইটা দেখিয়ে, ওইগুলো, এই যে এটা দেখিয়ে বলেছি। ওকে, আচ্ছা যাও, এখানে একটু দেখাই তাহলে একটু মনে পড়বে। আমি এটা বলেছিলাম যে এই যে প্রত্যেকটা পিন, এই যে বি, প্রত্যেকটা পিন একাধিক ফাংশনিং, মানে তাদের একাধিক ফাংশন করার ক্যাপাসিটি আছে, ডিপেন্ডিং অন দ্য মোড। কখনো একটা খুব সাধারণ আই হিসেবে কাজ করে, কখনো বা এটা ইউআরটি, I2C বা বিভিন্ন অন্যান্য যে ডিভাইস গুলো আছে সেটারও একটা লাইন হিসাবে, হ্যাঁ, কাজ করে থাকে। তো এই কাজগুলোর একটা সেট করার যে ম্যাপটা, সেটা হচ্ছে সেই ম্যাপ। এই ম্যাপটা হচ্ছে সেই ম্যাপ। এটা তোমার রেফারেন্স, এটা একটা ডেটা শিটে আছে, যে ওই যে এটা ডেটা শিটটা, ওই যে ওই ডেটা শিটটার নাম্বার দেওয়া আছে, এটা কোথায় আছে এটা বলে দিয়েছি। এখানে দেখো, এই যে ধরো এই যে পোর্টটা ফর এক্সাম্পল, তাই না? এই পোর্টটা দেখো, এই যে এ পোর্ট, বা যে এটা কি হচ্ছে, এইটা একটা আরটিসি তে কাজ করতে পারে। আবার এই যে PC13, তারপরে এটা এটা একটা আহ, আহ, আবার PC13 মানে হচ্ছে যে এটা আইও মোডে কাজ করতে পারে সাধারণভাবে। আবার দেখো, এটা হচ্ছে টেম্পার আরটিসি, এটা হচ্ছে অল্টারনেট মোড, মানে এটাকে অন্যভাবে ডিফাইন করলে আহ, অন্য ডিভাইসের সাথে কানেক্টেড হতে হবে। যেমন ধরো যে আমরা যদি এক্সটার্নাল কোনো অসিলেটর ব্যবহার করি, তাহলে দেখো পিসি পোর্টটা এমনি কিন্তু 13 এবং 14 নম্বর পিনটা হচ্ছে এটা জেনারেল পারপাস আইও। হ্যাঁ, জেনারেল পারপাস আইওর জন্য ব্যবহার করে, ইনপুট আউটপুটের জন্য। কিন্তু দেখো অল্টারনেট মোডে আমরা যদি এক্সটার্নাল অসিলেটর ব্যবহার করি, তাহলে এক্সটার্নাল অসিলেটরের যে কানেক্টিভিটি, হ্যাঁ, কানেকশন লাইন, এই কানেকশন লাইনটা কিন্তু হচ্ছে এই পোর্টেরই 14 এবং 15 নম্বর পিন ব্যবহার করি। হ্যাঁ, সেজন্য এটা থেকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে অল্টারনেট মোড। আমরা যখনই এক্সটার্নাল ক্লক কানেক্ট করব বা এনাবল করবো, তখন দেখা যাবে যে এই পোর্টটা তখন আর জেনারেল পারপাস ব্যবহার করতে পারবে না। এটা যে আমাদের ডেভেলপমেন্ট যে বোর্ডটা আছে, সেই বোর্ডের PC 14 এবং 15 নম্বরের সাথে অসিলেটর ইন এবং অসিলেটর আউট কানেক্টেড থাকবে। এটা হচ্ছে ডেটা শিফট দেখানো দরকার ছিল, এটা একটু বড় করে দেখিয়েছি। আবার দেখো যে এই যে PC 5 নম্বর পিন, এটা থেকে এডিসির সাথে কানেক্টেড। হ্যাঁ, এডিসি আইএনটি, এটার মধ্যে ইন্টারাপ্ট হতে পারে সম্ভবত, আমি শিওর না, নাম দেখে তাই মনে হচ্ছে। এটা ধরো টাইমার থ্রি, থ্রি মানে হচ্ছে টাইমার 3। হ্যাঁ, আবার এডিসি, তার মানে অল্টারনেট মোড দুটো আছে। হ্যাঁ, আবার ধরো টাইমার 1, টাইমার 1 এর সাথেও এটা কানেক্ট হতে পারে। বিভিন্ন কনফিগারেশন আছে, বিভিন্ন কনফিগারেশনে একই পিন বিভিন্ন রোল প্লে করতে পারে, বিভিন্ন ওকে। তাহলে আমরা আবার আমাদের প্রবলেমে ব্যাক করি। এটা থাক। সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে, আমরা জেনেছি যে পোর্ট সি ফাইন। এখন আমাদের জানতে হবে রিলেভেন্ট বাস কোনটা, কোন বাসের সাথে পোর্ট সি কানেক্টেড।
সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, এটা খুঁজে বের করার জন্য আমরা দুটো জায়গায় বলেছি যাব, একটা হচ্ছে ডেটা শিটে আছে আর একটা হচ্ছে রেফারেন্স মেনুয়াল আছে। তো প্রথমে আমরা ডেটা শিটে যাই, ডেটা শিটে পাওয়া যায় কিনা দেখি। এই যে এটা হচ্ছে ডেটা শিটের, আমি এটা দিয়ে দিয়েছি যে কোন ডেটা শিটটা আমরা ব্যবহার করেছি। এই ডেটা শিটের, আচ্ছা দেখা যায়, এই দেখো দুটো মাস তাই না, একটা হচ্ছে এপিবি, এদিকে হচ্ছে ওয়ান, আর এটা হচ্ছে টু। খুবই ছোট, দেখা দেখা মুশকিল, একটু দেখে নিই। এপিবি টু, এটা হচ্ছে এপিবি টু, এটা হচ্ছে এপিবি টু, এটা হচ্ছে এপিবি ওয়ান। তাহলে এপিবি টু এর সাথে আমরা পাচ্ছি হচ্ছে পোর্ট সি। তার মানে আমাকে এই বাসটা সিলেক্ট করতে হবে, এটা বুঝলাম। তাহলে একটা ইনফরমেশন পেলে, এখন এই বাসটা সিলেক্ট করা মানে হচ্ছে এখানে ক্লক দিতে হবে। আচ্ছা ওকে, আরেকটা জিনিস জেনে নিই, এটা আমরা ডেটা শিট থেকে পেয়েছি তো। এখন সেম ইনফরমেশন পেতে পারি হচ্ছে আমরা রেফারেন্স মিলার থেকে। দেখো রেফারেন্স মিলার একটা টেবিল আছে। আচ্ছা এটা একটু বড় করে দেখিয়েছি, এই জিনিসটাই বড় করে দেখিয়েছি। এই যে টিভি টু, এটা হচ্ছে যে পোর্ট সি সাথে কানেক্টেড, সুতরাং আমরা এখন এই বাসটাকে এনাবেল করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। হুম। আচ্ছা ইনফরমেশনটা আমরা রেফারেন্স মিলার থেকে পেতে পারি, সেটা হচ্ছে রেফারেন্স মেনুয়াল। যে রেফারেন্স মেনুয়ালটা, এই রেফারেন্স মেনুয়ালটা এখানে দেখো একটা ডায়াগ্রাম দিয়ে বলা আছে, হ্যাঁ, যে এই যে এপিবি ওয়ান আর এপিবি টু, এপিবি টু এর সাথে কারা কারা কানেক্টেড, এপিবি ওয়ান এর সাথে কারা কারা কানেক্টেড। সুতরাং আমরা এটা ডেটা শিট থেকে পেতে পারি, এটা হচ্ছে ডেটা শিট থেকে। আর এটা হচ্ছে সরাসরি রেফারেন্স মেনুয়াল থেকে, মানে একটা ম্যানুয়াল ব্যবহার করে আমাদের কাজ হচ্ছে। যাক, আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে আহ এটা হচ্ছে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এপিবি টুটা আমাদের এনাবল করতে হবে। এখন এপিবি টুটা কিভাবে এনাবল করবো সেটা তো আমরা জানি না, ধরে নিচ্ছি আর কি। তবে এখানে একটা কথা বলা দরকার যে এ ধরনের প্রচুর এক্সাম্পল এ ধরনের কাজের জন্য, বা STM32 অনেক অনেক এক্সাম্পল ইউটিউবে আছে, গুগলেও অনেক কিছু ডকুমেন্টেশন আছে। তো আমরা সেখান থেকে ব্যবহার করতে পারবো, কোনো সন্দেহ নাই। তো আমি ধরে নিচ্ছি যে কেউ কিছু বলে নাই, এই অবস্থায় আমরা যদি শুরু করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ম্যানুয়ালটা আছে, কিন্তু ম্যানুয়ালটা অনেক বড়, 1300-1400 পাতার ম্যানুয়াল। সেই ম্যানুয়াল থেকে প্রথম অবস্থায় খুঁজে বের করাটা খুবই কঠিন, খুবই কঠিন। যখন অভ্যাস হয়ে যাবে, আমরা যখন কিছু এক্সপেরিমেন্ট করব, ম্যানুয়ালটা যখন আমাদের কাছে খুব ফ্রেন্ডলি হয়ে যাবে, আমরা ম্যানুয়ালের ভিতর বাহির সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকবে, তখন কিন্তু আমরা যে কোনো জিনিস ম্যানুয়াল থেকে খুঁজে বের করতে পারবো, তখন আমাদের অন্য কোনো সোর্সে সাহায্যের জন্য দৌড়াতে হবে না। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই এক্সপেরিমেন্টটা একদম নতুন, তোমরা ধরে নিচ্ছি যে এটা আসলে অবশ্য নতুন, তোমরা এটা কোনো কাজ করে নাই, এটা ম্যানুয়াল নিয়েও কখনো কাজ করে নাই, তাই না, বা আমিও করি নাই anyway। তো সে কারণে আমাদেরকে জানতে হবে, মানে আমাদের এটাও জানতে হবে আসলে ম্যানুয়াল কিভাবে ব্যবহার করবো, তাই না? তো দেখি আমরা কিছু সাহায্য নেই, অনলাইন কিছু সাহায্য নেই, গুগল আছে, ইউটিউব আছে, সেখান থেকে আমরা কিছু হেল্প নিতে পারি যেটা কিভাবে বের করব। তো আমি সাহায্যটা একটু ন্যারো ডাউন করেছি যে চ্যাট জিপিটির হেল্প নেওয়া, হ্যাঁ। আচ্ছা চ্যাট জিপিটির হেল্প নেওয়ার জন্য আমি যেটা করেছি, আচ্ছা এটা দেখি, এ- এই যে আমি চ্যাট জিপিটিকে আস্ক করেছি, হ্যাঁ, চ্যাট জিপিটিকে বলেছি যে হাউ ক্যান এনাবল এ টু, যে এপিবি টু, এটা হচ্ছে আমরা দেখেছি না যে জিআইও, জেনারেল পারপাস আইওসি, এটার জন্য লাগবে। এখন কিভাবে আমি এটা এনাবল করবো? চ্যাট জিপিটি আমাকে বলে দিয়েছে যে আরসিসি যে ব্যাংকটা আছে, সেই আরসিসি ব্যাংকের এপিবি টু ইএনআর বলে একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারে গিয়ে এটা পাবো। সুতরাং এখন আমি যাব হচ্ছে রেফারেন্স ম্যানুয়ালে, রেফারেন্স ম্যানুয়াল গিয়ে আমি আরসিসি ব্যাংকের ভিতরে এপিবি টু, এই ইএনআর যে রেজিস্টারটা আছে সেটা সম্পর্কে জানবো। তোমাদেরকে কিন্তু একটা কথা বারবার ক্লাসে বলেছি, আবার এখন বলে দিচ্ছি, যে চ্যাট জিপিটি থেকে আমরা আমাদের প্রবলেমটাকে একটু ন্যারো ডাউন করে নিয়ে আসবো, হ্যাঁ, যেটা অনেক জায়গায় খুঁজতে হতো, অনেক কিছু আমাদের উল্টিয়ে দেখতে হতো পাতা, সে জায়গাটা থেকে একটু সময় সাশ্রয় করার জন্য আমরা এই কাজটা করছি। কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে ডিটেলস দেখবো না, আমরা সব কাজ করবো কিন্তু রেফারেন্স ম্যানুয়াল থেকে। আমরা রেফারেন্স ম্যানুয়ালের কোন জায়গায় খুঁজতে হবে, সেই হেল্পটা আমরা চ্যাট জিপিটি থেকে নিয়েছি, সেটা আমরা গুগল থেকে নিতে পারি, ইউটিউব থেকে নিতে পারি। আমি এখানে চ্যাট জিপিটি থেকে নিয়েছি, তোমরা সেই কাজটা করতে পারো। তবে যখন তোমাদের ম্যানুয়াল সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে, ম্যানুয়ালের A to Z, ভিতর বাহির ইনস এন্ড আউট সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকবে, তখন হয়তো এই ধরনের হেল্পের দরকার পড়বে না, আদৌ পড়বে না আসলে। আমি কয়েকটা এক্সপেরিমেন্ট করার পরই মনে হয়েছে যে আসলে এই ধরনের হেল্পের হয়তো দরকার নেই, আমরা সরাসরি রেফারেন্স ব্যবহার করতে পারি। এনিওয়ে, তাহলে কনক্লুশন বা সামারিতে হচ্ছে আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি শুধু ন্যারো ডাউন আওয়ার সার্চ স্পেস, হ্যাঁ, কিন্তু আমরা যাবো কিন্তু মূলত রেফারেন্স ম্যানুয়ালে। তাহলে আমরা রেফারেন্স ম্যানুয়াল থেকে কি শিখবো, কোনটা জানবো? আরসিসি APBR2 ENR, এই অ্যাড্রেসটা। তার মানে আরসিসি একটা রেজিস্টার ব্যাংক, হ্যাঁ, তোমাদের এটা ক্লাসে দেখিয়েছি, টাইপের অনেকগুলো রেজিস্টার ব্যাংক আছে, বা ব্লক অফ রেজিস্টার আছে, অনেকগুলো রেজিস্টার একসাথে আছে, হ্যাঁ, সে রেজিস্টার ব্যাংকের APB2 ENR এ যাবো। ওকে ফাইন, এটা আমরা জানলাম। তাহলে এখন নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এগুলা বেস অ্যাড্রেস বের করা, তাই না?
এখানে দেখা যাচ্ছে যে আরসিসি হচ্ছে একটা ব্লক, মানে ব্লকের নাম, এবং সেটার একটা বেস অ্যাড্রেস আছে, এবং এপিবি টু ইএনআর এগুলো প্রত্যেকটার একটা তোমার অফসেট অ্যাড্রেস থাকবে। তাহলে বেস অ্যাড্রেসটাকে বের করতে হবে, তারপর সেটা আমরা অফসেট অ্যাড্রেস সেটার সাথে যোগ করলেই আমরা আসলে এপিবি টু ইএনআর রেজিস্টার অ্যাড্রেস পাবো। কাজটা কি দাঁড়ালো, প্রথমে আরসিসির অ্যাড্রেসটা বের করতে হবে, আরসিসির অ্যাড্রেস এটা হচ্ছে বেস অ্যাড্রেস। এবং তারপরে আবার কি কাজ দাঁড়ালো, আমরা রেজিস্টারের নাম জেনে গেছি, রেজিস্টারের নাম হচ্ছে এপিবি টু ইএনআর, এইটার অফসেট কত। তাহলে বেসের সাথে অফসেট যোগ করলে আমরা অ্যাকচুয়ালি, আমরা প্রথমে বের করবো বেস, তারপর বের করবো অফসেট, তাহলে আমরা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল রেজিস্টার অ্যাড্রেসটা পাবো আর কি। হ্যাঁ, আচ্ছা তার আগে তোমাদের হচ্ছে আহ, এটা দেখি চলো, এখন হচ্ছে আমরা হচ্ছে বেস অ্যাড্রেস অফ দ্য কনসার্ন কন্ট্রোল রেজিস্টার ব্যাংক। হ্যাঁ, তাহলে আমাদের যে কটা রেজিস্টার ব্যাংক কাজে লাগছে সেই রেজিস্টার ব্যাংক গুলোর বেস অ্যাড্রেস গুলো বের করবো প্রথমে। রাইট, ওকে, তাহলে প্রথমে আমাদের কি লাগছে, আচ্ছা আমরা এটাও দুই দুই জায়গা থেকে বের করতে পারি। একটা হচ্ছে ডেটা শিট, এই যে ডেটা শিট এরকম অনেক আছে, এটা অনেক বড় শিট, এখান থেকে যে নামগুলো আছে নামগুলো দেখে 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 পেরিফেরাল যে রিজনটা সেখানে এই যে বিভিন্ন কন্ট্রোল রেজিস্টার বা আইও রেজিস্টার যেগুলো আছে, টাইমার ডিএমএ অনেক কিছু আছে, সেটা আসলে বেস অ্যাড্রেস, মানে অ্যাড্রেস রেঞ্জ আছে। অ্যাড্রেস রেঞ্জের প্রথমটা হচ্ছে বেস অ্যাড্রেস, এবং তারপরে হচ্ছে তার ব্যাংকে যা যা আছে প্রত্যেকের আলাদা আলাদা অফসেট অ্যাড্রেস আছে, সেটা থেকে বের করতে পারি। আরেকটা বের করতে পারি হচ্ছে ডেটা শিট থেকে। আচ্ছা, এই ছবিটা আমি একটু বড় করে দেখিয়েছি কেটে আর কি, আমাদের যে দুটো অ্যাড্রেস দরকার। যেমন আরসিসি, দেখো আরসিসি স্টার্ট হয়েছে হচ্ছে 4002 1400, তার মানে এটা হচ্ছে তার কিন্তু বেস অ্যাড্রেস। তাহলে আরসিসি ব্যাংকের স্টার্টিং অ্যাড্রেসটা পেলাম। হ্যাঁ, এখন এটাকে করতে হবে হচ্ছে আমাকে ওই যে এপিবি টু ইএনআর, হ্যাঁ এইটার হচ্ছে অফসেটটা বের করতে হবে, সেটা আমরা পরে যাচ্ছি ওখানে ম্যানুয়ালি করতে। আচ্ছা, আর আরেকটা কি লাগবে আমাদের, পোর্ট সি। তাহলে পোর্ট এ বি সি অনেকগুলো আছে, যে পোর্ট সি স্টার্টিং অ্যাড্রেস কত, 4001 1400। তাহলে এটারও স্টার্টিং অ্যাড্রেস পেয়েছি। এখন পোর্ট সিরও কিন্তু অনেক কন্ট্রোল রেজিস্টার আছে, সেটা আমরা পরে দেখবো। এটা আর কি কি লাগবে সেটা আমরা পরে যাচ্ছি, এটা হচ্ছে কোন রেফারেন্স মেনুলে আছে, এটা পরে দেওয়া আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা পেতে পারি হচ্ছে আচ্ছা সরি, এটা হচ্ছে ডেটা শিটে, হ্যাঁ এটা ডেটা শিট থেকে পেয়েছি। আর এটা হচ্ছে রেফারেন্স ম্যানুয়াল, এই যে রেফারেন্স ম্যানুয়াল থেকে আমরা পেতে পারি, রেফারেন্স ম্যানুয়ালও এই সুযোগটা আছে। এটা হচ্ছে 3.3 মেমোরি ম্যাপে যদি যাই, হ্যাঁ তাহলে হচ্ছে এগুলো সব বলে দেওয়া আছে। এই যে প্রত্যেকটা বলা আছে, তো আমাদের যেটা লাগবে আরসিসি, একই জিনিস তাই না, ডেটা শিটে যেটা ছিল এখানে আছে, এটা টেবিল আকারে আছে, ডিফারেন্সটা হচ্ছে এটা টেবিল আকারে আছে, সুতরাং আমরা ডেটা শিট থেকে এটা পেতে পারি, কোনো সমস্যা নাই। এই যে ডেটা শিট থেকে পেলাম এটা, আরেকটা পেলাম হচ্ছে ইসের, এটা ডেটা শিট থেকে, সরি রেফারেন্স ম্যানুয়াল থেকে। ডাটা শিট থেকে তো আগে দেখিয়েছি, এটা হচ্ছে ডেটা শিটের, আর এটা হচ্ছে রেফারেন্স ম্যানুয়ালের। এটা আরসিসির অ্যাড্রেস পেলাম, আবার এটা পেলাম হচ্ছে পোর্ট সি, দুটো একই অ্যাড্রেস, যে ডেটা শিটে যা আছে তা তো হবেই, মানে তো আহ, কাজই করা যাবে না। ওকে, এখন আমরা কোড কোডিংতে চলে আসি। তো প্রথম আমরা যেটা করলাম, দুটা আসলে কনস্ট্যান্ট ডিফাইন করে নিলাম, এই যে আরসিসির বেস দেখো একই অ্যাড্রেস, হ্যাঁ কত, যে 4002 100, এই যে 4002 100, এটা হচ্ছে আরসিসি বেস অ্যাড্রেস। একইভাবে জিপিআই এরও, জিপিআই এর বেস অ্যাড্রেস কত, এই যে এটা 4001 1000, তাই না, দেখো এই যে 4001 1000, এই বেস অ্যাড্রেসটা পেয়ে গেছি। গুড, আমাদের কাজ হয়ে গেল বেস অ্যাড্রেসটা। এখন কি কাজ, এখন আমাদের জানতে হবে হচ্ছে আহ, একটা একটা করে শুরু করি। যে আরসিসি বেস অ্যাড্রেস পেয়েছি, এখন হচ্ছে এইটার আমরা লাগবে হচ্ছে এপিবি টু ই ইএনআর আসলে হতো না, এপিবি টু হচ্ছে না। তাহলে আমরা একটা রেফারেন্স ম্যানুয়ালে যাই, খুঁজে বের করি। হ্যাঁ, আচ্ছা তার আগে বলে নেই যে ইউজুয়ালি আমাদের হচ্ছে ক্লকের একটা সেট আপের দরকার পড়ে, হ্যাঁ যে কোনো কাজ শুরুর সময়। এবং এটা হচ্ছে অন্য প্রসেসরের চেয়ে অনেকখানি আলাদা এই অর্থে, যেখানে চারটা ডিফারেন্ট ক্লক সোর্স আছে, চারটা ডিফারেন্ট ক্লক সোর্স। এবং খুব মজার ব্যাপার হচ্ছে আমরা এই ক্লক সোর্স গুলোকে ব্যবহার করতে পারবো, হ্যাঁ তো, একসাথেও কোনো কোনো ক্ষেত্রে করা যাবে, আবার কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই একটা করতে হবে। এটা ডিপেন্ড করবে যে ক্লক একটা পাথ ছিল, ক্লক ডায়াগ্রাম, সেখান থেকে দেখতে হবে যে যদি মানে একই লাইন যদি কনফ্লিক্ট না করে তাহলে হয়তো একাধিক ক্লক ব্যবহার করা যাবে, আর না হলে একটাই করতে হবে। আর যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লক লাইন থাকে তাহলে দেখা যাবে যে একাধিক ক্লক একই সাথে ব্যবহার করা যাবে, সেটা ক্লক ডায়াগ্রাম থেকে দেখতে হবে। সবকিছুই আমাদের কাজ করতে হবে রেফারেন্স ম্যানুয়াল দেখে, অন্য কোনো জায়গা থেকে নির্ভরযোগ্য উৎস হিসেবে আমরা ব্যবহার করব না, সবকিছু রেফারেন্স ম্যানুয়াল আমরা যাবো সেটা। আচ্ছা, তো আরসিসি মানে এটা যে কোনো মাইক্রোকন্ট্রোলার কাজ শুরু করার আগে প্রথম কাজ হচ্ছে ক্লক সেট আপ করা। হ্যাঁ, অন্যান্য প্রসেসরে যেমন ফিক্সড ক্লক, আমরা আমরা এ পর্যন্ত আমরা 8086 বা 8085 করেছো, সেখানে সাধারণত দুইটা ক্লক পিন থাকে, হ্যাঁ এবং সেখানে একটা ক্লকই থাকে, যার ফলে হচ্ছে কি যে আর ঝামেলা নাই। কিন্তু এখানে চারটা ক্লক আছে। এখন আমাদেরকে
যে কোনো একটা ক্লক অবশ্যই এনাবল করতে হবে। কিন্তু আমরা কি করেছি প্রজেক্ট সেটআপে, গত এক্সপেরিমেন্টে দেখছি ডিফল্ট রেখেছি। এখন ডিফল্ট রাখলে এইটা রেজিস্টার মোডে কিভাবে কাজ করে সেটা আমাকে একটু দেখতে হবে। গতবার তো আমরা ধরে নিয়েছি যে HSI ডিফল্ট ক্লক, ওকে ফাইন, আসলে সেটা। কিন্তু আমরা এখন রেফারেন্স প্যানেলে দেখবো যে আমরা যেটা ধরে নিয়েছিলাম রেফারেন্স প্যানেল সেটা কমপ্লাই করে কিনা, আমাদের এই ধারণা ধরে নেওয়াটা সঠিক হয়েছে কিনা। তো আমরা এখন রেফারেন্স প্যানেলে যাব, যে ক্লক সোর্স সেটআপ ডিফল্ট HSI একটু দেখে নিই। আচ্ছা, এটা লাগবে হচ্ছে আরসিসি যে ব্যাংক। দেখো আমি আরসিসি রেজিস্টার ম্যাপ। তো এই এই যে ম্যাপটা হচ্ছে কি এক্সপার্টিস যারা একটু কাজ জানে তাদের জন্য লাগবে, হ্যাঁ। ধরো যে তোমরা আরসিসি সম্পর্কে জানো বা আমরা জানি ধরে নিলাম, এখন হচ্ছে মনে নাই, মনে রাখা সম্ভব না এত জিনিসপত্র, কখন কোন বিট অন করতে হবে অফ করতে হবে দিস এন্ড দ্যাট, লম্বা জিনিস আর কি। তো এইটা ডিটেলস আমার জানা দরকার নাই, আমার জানা দরকার হচ্ছে এটার হচ্ছে অফসেট অ্যাড্রেস কত, সেটা একটা জানা দরকার, কোনো অফসেট ছাড়া আমরা কাজ করতে পারবো না। এই যে এটা হচ্ছে তার প্রত্যেকটা অফসেট অ্যাড্রেস, দেখো যে এই যে আমরা ব্যবহার করবো হচ্ছে যেটাকে ব্যবহার করবো হচ্ছে APB2, এই যে এটা, দেখো এই যে এটা, এটা হচ্ছে ইএল, আর এটা হচ্ছে ইএলআর পরেরটা আর কি। আমি এটা দেখিয়েছি আসলে কিভাবে কাজ করে এটা, ইএলআর পরেরটা। এই যে এইটা আমরা ব্যবহার করবো APB2 18, অফসেট হচ্ছে 18, তাই না? APB2 ELR, এই যে এটা ব্যবহার করবো। এটা এটা আমি জাস্ট দেখিয়েছি যে এটা কি করে আসলে অফসেটটা, তাহলে আমাদের আসলে দরকার হচ্ছে এখান থেকে আমরা যদি জানি আর কি, কিন্তু মনে নাই, আমরা জানি যে এইভাবে কাজ করে। আমরা খুব দ্রুত যদি কোনো তথ্য পেতে চাই তাহলে আমরা এই যে এই ম্যাপটা ব্যবহার করব, সেই ম্যাপে আমাদের অফসেটটা লাগবে, তারপর হচ্ছে কোন বিটের কি কাজ মনে নাই, অ্যাট এ গ্ল্যান্স দেখা আর কি। এখানে 32টা বিট আছে প্রত্যেকটা, তো দেখা যাবে যে কোন কোন বিটের কি কাজ সেটা অ্যাট এ গ্ল্যান্স দেখার জন্য। কিন্তু শুরুতে এটা আমরা পারবো না, এটা একটু এক্সপার্টিস ডেভেলপ করার পরে আমাদের হবে। আমাদের শুরুতে আসলে ডিটেলসে যেতে হবে, হ্যাঁ, তো আমরা ডিটেলস দিয়ে শুরু করি। এটা জাস্ট আমাদের ধারণা নেওয়া, যে যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে তখন আর হয়তো ডিটেলস দরকার পড়বে না, জাস্ট মনে রাখাটা যে কি করতে হবে আমরা মনে নাই, এটা টেবিল চেষ্টা করে ফেলা। তো ওকে, আমরা এখন একটু ডিটেলসে যাই। আচ্ছা দেখো এখানে এই যে ক্লক যেটা আছে, যে ফর এক্সাম্পল যে যেমন এটা দেখো যে এখানে হচ্ছে HSC যদি আমরা ক্লক ব্যবহার করতাম, তাই না? দেখো HSC, আচ্ছা, তাহলে যে HSC মানে হাই স্পিড এক্সটার্নাল, তাহলে আমাকে কি করতে হতো, এই যে এই পিনটাকে এনাবল করতে হতো। তার মানে আরসিসি রেজিস্টারের প্রথম যেটা কন্ট্রোল রেজিস্টার, আরসিসি ব্লকের প্রথম রেজিস্টার নাম হচ্ছে RCCCR। এই RCCCR এর রেফারেন্স 0, তার মানে এটা হচ্ছে ফার্স্ট রেজিস্টারটা আরসিসি ব্লকের। তো এই ব্লকের প্রথম রেজিস্টারটাকে যদি 16 নম্বর পিকে অন করি তাহলে এক্সটার্নাল ক্লক ইনপুট এনাবল হবে। কিন্তু কিন্তু আছে একটা কিন্তু, হচ্ছে কি যে এক্সটার্নাল সোর্স ব্যবহার করে যে অসিলেটরটা কানেক্টেড হবে বা আছে আর কি আমাদের যে ডেভেলপমেন্ট বোর্ডে, সেটা স্টেবল হতে একটু সময় লাগে, মানে ক্লক জেনারেট করার সাথে সাথে স্টেবল হয় না, ফ্রিকোয়েন্সি ড্রিফট করে, হ্যাঁ, সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। সেজন্য আরেকটা বিট আছে, এই বিটটার নাম হচ্ছে 18 নম্বর বিট। এটা হচ্ছে, তারপরে হচ্ছে 17 নম্বর বিট। দেখো প্রত্যেকটা বিটেরই আছে কাজ আছে, হ্যাঁ। এটা আমাদের 17 নম্বর বিটটা দেখতে হবে। 17 নম্বর বিটটা কি বলছে, রেডি আছে কিনা। 18 নম্বর বিটার একটা কাজ আছে, 17 নম্বর বিটার একটা কাজ আছে, এই যে HAC রেডি কিনা। তার মানে এটা অন করব, অন করার পরে আমরা 17 নম্বর বিটটা দেখবো, যে 17 নম্বর বিটটা দেখবো যে HAC টা অন আছে কিনা। সরি, HAC তো আমরা অন করেছি, কিন্তু এটা রেডি হয়েছে কিনা। তার মানে এই বিটটা যখন ট্রু হবে তার অর্থ হচ্ছে ফ্রিকোয়েন্সিটা স্টেবল হয়েছে, যে ফ্রিকোয়েন্সিটা ক্রিস্টাল অসিলেটর তৈরি করছিল সেটা ডিপটা হয়তো একটা টলারেন্স লেভেলের মধ্যে এসছে বা একটা গ্রহণযোগ্য মাত্রার মধ্যে আছে, এটা স্টেবল হয়েছে। তখন আমরা পরবর্তী ফাংশনে যাবো। তার মানে ক্লক এনাবল করার সাথে সাথে কিন্তু আমরা কোনো আহ মানে ফাংশনে যেতে পারবো না বা কোনো কাজ শুরু করতে পারবো না, ওদের একটা অপেক্ষা করতে হবে। এখানে একটা লুপের মধ্যে থাকবে, তাই না? তো বুঝা যাচ্ছে একটা লুপের মধ্যে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এটা রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে পরবর্তী লাইনে যাব না। তারপর যখন এটা রেডি হয়ে যাবে তখন আমরা হচ্ছে আসলে কোডটাকে ইউজ করবো। তো এটা যদি আমরা এক্সটার্নাল ক্লক ব্যবহার করতাম, কিন্তু আমরা কিছুই ব্যবহার করি না, আমরা কি করেছি, আমরা কিন্তু এখানে হাত দিই নাই, তাই না? আমরা এটাকে কিচ্ছু করি না, এটা যা ছিল সেটা রেখে দিয়েছি। তো যা ছিল রেখে দেওয়াতে কি ঘটনা ঘটেছে, এখানে আরেকটা জিনিস দেখতে হবে। প্রত্যেকটা ব্যাংকের জন্য অফসেটের যেরকম আছে একটা রিসেট ভ্যালু আছে, বা শুরুর যে একটা ভ্যালু আছে। যেমন এটা রিসেট ভ্যালু হচ্ছে 833। 833 মানে হচ্ছে এই দুটা পিন ওয়ান হবে, তাই না? 33 মানে হচ্ছে 11, তাহলে এই দুটা পিন ওয়ান হবে, আর 7 নম্বর পিনটা ওয়ান হবে পরের যে
এটা থাকবে, অক্টেটটা থাকবে, মানে চারটা চারটা করে, তো এটা হেক্স যেহেতু। এটা হচ্ছে প্রথম চারটা, 1 2 3 4, এই একটা চারটা, আর 4 5 6 7, এইটার হচ্ছে 8, এটা হচ্ছে 8। তার মানে এই বিটটা 1 হবে, আর এই দুটা বিটটা 1 থাকবে, তাই না? তার মানে এটা যখন আমরা রিসেট করবো মাইক্রো কন্ট্রোলারকে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই দুটো 1 হয়ে যাচ্ছে। এটা 1, এটা 1। তার অর্থটা কি দেখো এবার। তার মানে আমরা ডিফল্ট ভ্যালু কি থাকছে, এটা 1 থাকছে, এটা 1 থাকছে, আবার এটা 1 থাকছে, এই দুটো কাজ কি তাহলে, তাই না? আমরা দেখি। দেখো এখানে কি বলেছে, যে ডিফল্ট 8 মেগাহার্টজ, এটা হচ্ছে এইচআইসি এনা, মানে অন করা হচ্ছে। তার মানে হচ্ছে আমরা যদি রিসেট করি কখনো এটাকে, মাইক্রো কন্ট্রোলারকে, তাহলে এটা ডিফল্ট ভ্যালু পাবো। আর ডিফল্ট ভ্যালু বলছে 8, 8 মানে হচ্ছে এইটা 1, আর 1 1 মানে হচ্ছে এই দুটো 1, তাই না? তার অর্থ হচ্ছে যে ডিফল্ট এইচএসআই অন থাকছে, এবং এটাকে আমাদের চেকও করতে হবে না, তার মানে এটা অন আছে। এখানে কিন্তু চেক করতে হচ্ছিল 17 নম্বর পিনটাকে, যে যতক্ষণ পর্যন্ত অন না হবে এইচএসি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে ফার্দার অপারেশনে যাওয়ার আগে। কিন্তু এখানে ডিফল্টই হচ্ছে 1, তার মানে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অন করার সাথে সাথে এইচআইসি অন আছে এবং এটা রেডি মোডে আছে, আমরা এটা সরাসরি ব্যবহার করতে পারবো। আর এইটা হচ্ছে একটা টলারেন্স, আমরা কতটুকু টলারেন্স আসলে অ্যালাউ করবো। হ্যাঁ, এই একটা রেঞ্জ আছে। এই যেমন ধরো যে এখানে হচ্ছে আহ, যে যেমন এখানে যে 8 বলা আছে, এটার একটা আমরা এটা সব ডিফল্টে রেখেছি, কোনো জায়গায় হাত দিইনি। এই যে যেমন হচ্ছে আহ, আচ্ছা, যে যে এখানে বলা আছে না, যে জিনিসটা পরে পরবর্তীতে এখানে আছে, এটা রেডি, মানে এইচএসআই রেডি কিনা। আরেকটা হচ্ছে তোমার মানে বিট 1, এটা রেডিটা রেডি কিনা, বিট 1 মানে এটা রেডি কিনা দেখার জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে অন করা, তাই না? 8 মেগাহার্জ আমরা অন করবো। আচ্ছা, এইচএসআই এটা হচ্ছে 8 মেগাহার্জ ইন্টারনাল ক্লক, এটা আমাদের ডিফল্ট থাকতেছে। তার মানে হচ্ছে যে আমরা যখন ডিফল্ট রাখছি, তখন দেখো যে রেজিস্টার মোডে যদি চিন্তা করি, এই রেজিস্টারের ডিফল্ট ভ্যালু হচ্ছে 833। তার মানে আমরা কিছু অ্যাসাইন না করলেও এই রেজিস্টার আসলে এখানে 1 1 অ্যাসাইন করেছে, আর এখানে একটা 1 অ্যাসাইন করেছে। এটা একটা টলারেন্স বেসিক্যালি, দেখে একটু, হ্যাঁ, যে টলারেন্স। এই যে 0 থেকে 4 পর্যন্ত, মানে 3 থেকে 7 পর্যন্ত, পাঁচটাই, 3 থেকে একদম 7 পর্যন্ত পাঁচটা বিটে হচ্ছে একটা টলারেন্স ব্যবহার করে, যে কত পার্সেন্ট প্লাস মাইনাস মানে আমরা অ্যালাউ করবো। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, যদি এইচএসি এটা যদি 1 থাকে, তাহলে এটা প্লাস মাইনাস হচ্ছে 1%। হ্যাঁ, আমরা আমরা দেখতে পাবো আর কি, টলারেন্স লেভেল নেবো আছে। তো ডিফল্ট ভ্যালু হচ্ছে +-1 আর কি। এনিওয়ে, যে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ডিফল্ট ভ্যালু আসলে রেজিস্টারে সেট করা আছে। আমরা যে বললাম না সেদিন, যে যেটা ডিফল্ট হয়ে আছে, আসলে কি ডিফল্ট কিনা সেটা আমরা কনফার্ম হলাম, যে না, রেজিস্টার রিসেট করলেই রেজিস্টারে এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 833। তার অর্থ হচ্ছে রেজিস্টারের ভ্যালুগুলো সেট করা আছে। কিন্তু আমরা যদি করতে চাইতাম, ধরো যে যে হাই স্পিড এক্সটার্নাল করতে চাইতাম, তাহলে আমাদেরকে প্রোগ্রাম করে এই বিটগুলো ভ্যালু চেঞ্জ করতে হতো। ওকে, ফাইন্ড দ্য কনসা রেজিস্টার ইন দ্য, এখন আমরা আহ, এটা বের করব। এই যে, আচ্ছা, এটা পেয়েছি আমরা, এই যে কি যেন, চ্যাট জিপিটি থেকে পেয়েছি, APB 2। এখন APB 2টাকে আমরা এই যে ম্যানুয়ালে গেলাম, আবারও সে রেফারেন্স ম্যানুয়াল। দেখো আমি চ্যাট জিপিটি ব্যবহার করছি আমার এটাকে মানে ন্যারো ডাউন করার জন্য, তাই না? কিন্তু আসলে আমি কাজ করবো কিন্তু রেফারেন্স ম্যানুয়াল ধরে। এই যে রেফারেন্স ম্যানুয়ালে যদি এখানে আসি, তাহলে দেখো যে RCC APB 2 ENR, হ্যাঁ, এটার অফসেট এটা হচ্ছে 16, আর রিসেট ভ্যালু হচ্ছে 0, সবগুলাই 0, তাই না? এখন হচ্ছে, তাহলে আমাকে এখন এই রেজিস্টারটা কি করতে হবে, দুজন বলে এটাকে, আমাদের একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, যে ভ্যারিয়েবলটা এই রেজিস্টারকে অ্যাড্রেস করে। তার মানে একটা পয়েন্টার লাগবে, একটা ভ্যারিয়েবল হবে, সেটা পয়েন্টার, পয়েন্টার হলে একটা মেমোরিকে অ্যাড্রেস করবে, এবং সেই পয়েন্টারটা অবশ্যই আনসাইন হতে হবে, তাই না? কারণ রেজিস্টারের যে ভ্যালুটা সেটা কোনো সাইন ভ্যালু নাই। তা আমরা এখন কোডে যাই, এটা কিভাবে কিভাবে করবো আগে। এই যে এইটাকে আমরা করেছি, দেখো এই যে একটা করলাম APB 2, এটা কি করলাম, এই যে দেখো RCCর সাথে RCC বেস অ্যাড্রেস ছিল, তার সাথে যোগ করছি কত, 18, তাই না? কেন 18 যোগ করলাম? এই যে এটার অফসেট হচ্ছে 18, এই যে অফসেটটা 18, অফসেট 18-এর জন্য 18 যোগ করেছি। এখন আমরা এটাকে পয়েন্টার, তাই না? তার পয়েন্টার মানে হচ্ছে এটা কি, এটা একটা অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে। আর অ্যাড্রেসটা কি? এই অ্যাড্রেসটা হচ্ছে RCCর APB 2 ENR। এটা লিখতে ভুল হয়েছে, একটা এস চলে আসছে, এসটা হবে না, হ্যাঁ, আমি এটা ঠিক করে নিবো সবটা, তারপর ভুল হচ্ছে। যাই হোক, অসুবিধা নেই, করে দিতে হবে।
এসটা চলে আসছে, এসটা হবে না, টিভি টুয়েলভ হবে। আর এস যদি হয় আমাকে এসটা সব জায়গায় ব্যবহার করতে হবে, এটা ই না, মেজর ভুল না। আমি পরবর্তী যখন এটাকে রেফার করবো একই নাম রাখলে কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা হচ্ছে এটা ভোলাটাইল। হ্যাঁ, এই যে দেখো, এই যে বেস অ্যাড্রেস, বেসের সাথে হচ্ছে 18 যোগ করা হয়েছে এবং ভোলাটাইলটা ব্যবহার করে। আচ্ছা, এগুলো হচ্ছে একটা পয়েন্টার, এটা একটা মেমোরিকে পয়েন্ট করতেছে। এবং আমরা জানি যে HTML32 অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই যে আইও অপারেশনটা হয় সেটা মেমোরি ম্যাপড আইও। মেমোরি ম্যাপড আইও মানে হচ্ছে আসলে আমরা মেমোরিতে লিখবো বা রাইট করব, কিন্তু এটা আসলে আইও অপারেশন অপারেশন হিসেবে কাজ করবে। সুতরাং আমরা একটা মেমোরি যদি অ্যাড্রেস পাই, সেটাকে আমরা একটা জাস্ট মেমোরি অপারেশন হিসেবে ব্যবহার করলেই আমাদের যেটা উদ্দেশ্য সেটা সফল হবে। তো আমরা অ্যাড্রেসটা পেয়ে গেলাম। ওকে ফাইন। এখন হচ্ছে আহ আরেকটা আমাদের জানতে হবে, কি জানতে হবে, যে হাউ ক্যান আই কন্ট্রোল, আবার চ্যাট জিপিটি গেলাম। আমি জিপিআইও খবর জানি, যে এটা তো বোর্ডে বলে দেওয়া ছিল GPI 13, মনে আছে কিনা, যে একদম যে যে এখানে সেই বলে দেওয়া ছিল। এটা তো আমরা ওখান থেকে বোর্ড থেকে পেয়ে গেছি, তাই না? এই যে এখান থেকে পেয়ে গেছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে PC 13 আছে। তাহলে এখন হচ্ছে আমাকে, PC 13 আছে, এটা পেয়ে গেছি, কিন্তু এখন আমাকে জানতে হবে হচ্ছে ওকে, PC 13 মানে পোর্ট 313 আছে। আহ, এটা আমরা জানলাম হচ্ছে হচ্ছে ক্লক কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, এটা জানলাম, সেটা আমরা করে ফেললাম। কিন্তু এখন আমাকে জানতে হবে হচ্ছে যে PC 13 যে আছে সেটাকে কন্ট্রোল করার জন্য আসলে আমাদের কি কি রেজিস্টার লাগবে। আমি কিভাবে, এটা একটা প্রম্পট দিয়েছি চ্যাট জিপিটিতে, হাউ ক্যান আই কন্ট্রোল পোর্ট 3। আমরা তো আসলে ধরে নিচ্ছি যে আমাদের কাছে কিছু নাই, আমাদের কাছে ইউটিউব নাই, গুগল নাই, বা আমাদের কাছে কোনো টিউটোরিয়াল নাই। আমরা একদম প্রথম থেকে শুরু করছি, তাহলে আমরা কিভাবে প্রসিড করবো? হ্যাঁ, আমরা ম্যানুয়ালের কোথায় কি আছে সেগুলো জানি না। তো আমরা একটু সার্চ করে নিলাম যে আমরা একটু চ্যাট জিপিটিতে যেটা কিভাবে করবো। চ্যাট জিপিটি রেসপন্ড করলো যে হ্যাঁ, তোমাকে লাগবে হচ্ছে দুইটা। একটা কি লাগবে, GPIO CRH রেজিস্টার, এটা করতে হবে, এটা হচ্ছে একটা কাজ। আরেকটা কি বলেছে, আহ জিপিআই এর মধ্যে আরেকটা রেজিস্টার লাগবে, সেটা হচ্ছে বিট সেট রিসেট রেজিস্টার। এটা তাহলে আমাদের, তাহলে তার মানে কি, জিপিআই এর যে সিটা আছে সে ব্যাংকে গিয়ে আমাদের আরো দুটো রেজিস্টার বের করতে হবে, একটা হচ্ছে CRH আর একটা হচ্ছে BSRR। হ্যাঁ, এই দুটো বের আরেকটা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা আগে বের করি, উম, তারপর দেখি কি করা যায়। তারপরে প্রথমে গেলাম হচ্ছে এখানে GPIO এক্স, মানে হচ্ছে এটা প্রত্যেকটার জন্য মানে লাগবে। আমরা শুধু GPI টা অ্যাড্রেস পেয়ে গেছি, তাই না? শুধু এটার সাথে রেফারেন্স যোগ করলেই GPIC এর কারেসপন্ডিং, তার মানে এটা এটা দাঁড়াচ্ছে কি, যে এই CRH, যে যতগুলো পোর্ট আছে প্রত্যেকটার জন্য একটা করে কিন্তু CRH আছে, প্রত্যেকটা পোর্টের জন্য একটা করে CRH আছে। আমরা যখন পোর্ট 3 সিলেক্ট করব, তাহলে পোর্ট 3 বেসের সাথে যে CRH টা যোগ হবে সেটা হচ্ছে পোর্ট 3 এর CRH। এভাবে আবার যদি পোর্ট A এর সাথে যোগ করতাম তাহলে এটা পোর্ট A এর CRH হতো, তাই না? তো আমরা GPIO এর তো অ্যাড্রেস জানি, GPIO এর অ্যাড্রেস জানি, তার সাথে শুধু এই অফসেটটা যোগ করলে আমরা পাবো হচ্ছে এইটার একটা মেমোরি অ্যাড্রেস। এটা একটা পয়েন্টার হবে, কারণ আমরা এটাকে অপারেট করবো। তাহলে আমরা এইটা একটা কাজ করব। আরেকটা হচ্ছে BSSR। হ্যাঁ, এটার অ্যাড্রেস হচ্ছে 10 অফসেট, আর এটা হচ্ছে 4। একটা হচ্ছে 4, একটা 10। তাহলে আমরা একটু কোডটা চেঞ্জ করে ফেলি এবার। এই যে, তার মানে এটা ছিল হচ্ছে এই যে জিপিআই এর বেস অ্যাড্রেস, আমরা জানি এই যে জিপিআই এর বেস অ্যাড্রেস এটা ছিল। তার সাথে যদি 4 যোগ করি তাহলে পাবো হচ্ছে CRH, আরেকটা পাবো হচ্ছে আহ 10 যোগ করলে পাবো হচ্ছে BSRR, তাই না? একই রকম সব পয়েন্টার। এখন আমাদের কাজ হয়ে গেল। এখন এগুলাকে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। আমরা ছোট একটা ডিলে নিয়েছি, এই ডিলে ফাংশনটা আমরা তৃতীয় এক্সপেরিমেন্টে রেজিস্টার লেভেলে কোড করব। আপাতত এটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করছি এটার জন্য, এই সেকেন্ড এক্সপেরিমেন্টের জন্য। হ্যাঁ, এটা আমরা থার্ড এক্সপেরিমেন্টে এটারও কোড করবো রেজিস্টার লেভেলে। এটা আপাতত লাইব্রেরি ফাংশন। ওকে। ওকে, তাহলে এটা গেল। এখন হচ্ছে আমরা মেইনে চলে আসলাম। মেইনে চলে আসার পরে আমরা এখন হচ্ছে এটাকে কনফিগারেশনের কাজে যাবো। দেখি কনফিগারেশনের জন্য আবার যাই, কনফিগার দা, এবার এটা করবো। ওকে, তাহলে এইখানে দেখো কি পেলাম। এই যে দেখো, এই যে এটা যদি আমরা একটু এটা পড়ি, এই যে পড়তে পড়তে পেলাম হচ্ছে বিট নাম্বার যেটা 4 আছে, এটা, এইটা হচ্ছে আইও পোর্ট সি এর জন্য। দেখো এখানে কোনোটা হচ্ছে আইও পোর্ট সি, এই যে আইও পোর্ট ই, তারপর আইও পোর্ট এফ, এটা হচ্ছে আইও পোর্ট এ, এটা হচ্ছে আইও পোর্ট বি, বিভিন্নটার জন্য আছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আইও পোর্ট সি এর জন্য। তাহলে সি এর এটা বিট নাম্বার কত? বিট নাম্বার হচ্ছে 4। তাহলে তো আমি এটা যদি আমি 1 করি তাহলে এটা হবে কি, এনাবল হবে। তাহলে আমার কোডটা কি হবে, কোডটা হবে হচ্ছে এই যে এইটাকে করলাম হচ্ছে 1 বিট, মানে 1 কে লেফট শিফট করলাম হচ্ছে 4 বার।
তো ওয়ানকে যদি 4বার লেফট শিফট করি তাহলে আমরা এটা এখানে পৌঁছে যাবো, 4 নম্বর বিটে চলে আসবে। হ্যাঁ, 4 নম্বর বিটে যদি লেফট শিফট করি তাহলে এখানে চলে আসলো, চলে আসলে আমরা হচ্ছে তাহলে কি হবে ঘটনা, এটা হচ্ছে এই বিটটা সেট হয়ে যাবে। তাহলে এই বিটটা সেট হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের এই ক্লকটা সেট হয়ে গেল কিন্তু এবার। হ্যাঁ, কোন ক্লকটা বলো তো? HSI, এটা ডিফল্ট ছিল। এখন HSI টা কানেক্টেড হয়ে যাবে হচ্ছে আমাদের ওই জিপিআই আর সি পোর্টের সাথে, জিপিআই আর সি পোর্টের সাথে কানেক্টেড হয়ে যাবে। ওকে, এই কাজ শেষ। এই যে এটা হয়ে গেল, আমি এটা করে ফেলেছি। এখন যেতে হবে হচ্ছে, ও আচ্ছা, এখানে কারেকশন করে ফেলেছি। হ্যাঁ, আগে এটা ভুল ছিল তাই না? এখানে একটা এস চলে এসেছিল, এখানে কিন্তু রেস নাই। হুম, এটা পরবর্তীতে ঠিক করেছে। ঠিক আছে, এবার অসুবিধা নেই। মনে আছে বলছিলাম যে একটা কিন্তু রেস চলে এসেছিল। আচ্ছা, যাও। তাহলে যেটা এটা করে ফেলেছি, ইট ইজ ডান। এখন নেক্সট কাজ কি? এখন হচ্ছে তার মানে আমরা এই যে দুটা পোর্ট শিখছি, এখন এই দুটা পোর্ট কি একটা হচ্ছে সিআরএইচ আর একটা হচ্ছে বিএসআরআর। এখন সিআরএইচ আর বিএসআরআর টা দেখি। তো তাহলে প্রথমে সিআরএইচ টা কি কাজ করবো সেটাকে খুঁজে বের করি। সিআরএইচ, হ্যাঁ, তাহলে সিআরএইচ টাকে কনফিগার করি। ওকে, সিআরএইচ টা কি বলছে? সেটা হচ্ছে যে আহ, এই যে যে পোর্ট গুলো আছে, প্রত্যেকটার 16টা করে বিট আছে তাই না? এই যে সি পোর্ট, এ পোর্ট, যেটা হতো আর কি। এই 16টা পোর্টকে, 16টা পোর্ট আছে, 16টা পোর্ট, পোর্ট মানে রেজিস্টারে 16টা পিন আছে। একটা সি পোর্টে 16টা পিন আছে। যে প্রত্যেকটা পিনকে কনফিগার করার জন্য 4 বিট করে লাগছে। কি কি কাজে লাগছে সেটা পরে আসছি। তা আপাতত ধরে নিই যে প্রত্যেকটাকে কনফিগার করার জন্য 4 পিন করে লাগছে। হ্যাঁ, 4 পিন করে লাগছে আর কি, 4 বিট করে আমাদের লাগছে। তাহলে 16টা পিনকে কনফিগার করতে লাগবে হচ্ছে 4 × 16 = 64 বিট। তাই না? 64 বিট মানে হচ্ছে এক একটা রেজিস্টারের সাইজ হচ্ছে 32 বিট করে, তার মানে দুইটা রেজিস্টার লাগবে। এই এই রেজিস্টার হাই হচ্ছে এটা 8 থেকে 15 নম্বর বিটের জন্য, প্রত্যেকটা পোর্টের 8 থেকে 15 নম্বরের জন্য। হ্যাঁ, আর রেজিস্টার যেটা লো থাকবে সেটা হচ্ছে 0 থেকে 7 নাম্বার পিনের জন্য। প্রত্যেকটা পোর্টে 0 থেকে 7 নাম্বার পিনের জন্য। আবারও বলছি যে এই যে প্রত্যেকটা যে ইয়ে আছে, যে পোর্ট আছে, সি বি যেগুলো হোক আর কি, এবিসি, তো সি পোর্টের পিনের সংখ্যা হচ্ছে 16টা, এবং প্রত্যেকটা পিনকে কনফিগার করতে 4 বিট করে লাগবে। তাহলে 16 পিনকে কনফিগার করতে লাগবে হচ্ছে 4 × 16 = 64টা বিট। 64টা বিট মানে হচ্ছে দুটা রেজিস্টার, এক একটা রেজিস্টার সাইজ হচ্ছে 32 বিট করে। তো সেখানে যে লো যে রেজিস্টারটা, এটা এটা যেমন এইচ আছে, আরেকটা থাকবে নিশ্চয়ই সিএইচ লো, মানে এল। সিএইচএল এর কাজ হচ্ছে 0 থেকে 7 নাম্বার বিটকে কনফিগার করার জন্য। আর যেটা এইচ, যেটা হাই, সেটা হচ্ছে 8 থেকে 15 নম্বর পিনের জন্য। এই যে এই যে 9 নাম্বার, যেমন 8 নাম্বার হচ্ছে 0 থেকে 3, এই যে 0 থেকে 3 দেখো, চারটা চারটা গ্রুপ আছে, এই যে চারটা, আবার এটা একটা চারটা, এটা হচ্ছে চারটা, একই জিনিসই আছে ঘুরে ফিরে। হ্যাঁ, 8 থেকে, সরি, 0 থেকে 3 হচ্ছে 8, এভাবে চার চার করে যাচ্ছে। আমাদের দরকার হচ্ছে PC13, এটা হচ্ছে 20 থেকে 23। তার মানে আমরা ব্যবহার করবো আসলে 20 থেকে 20, 21, 22, 23, এই চারটা পিন। এই চারটা পিন কন্ট্রোল করতেছে আসলে PC13 নাম্বার পিনকে। তাহলে আমাদের এইটার কাজ করতে হবে। এখন এটা কি কাজ করে দেখি, কন্ট্রোলটা কি, কন্ট্রোলটা কি এটা একটু দেখতে হবে। আচ্ছা, কন্ট্রোলটা কি সেটা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে, যে প্রথমে হচ্ছে আহ, এটা হচ্ছে এই যে দেখো, প্রত্যেকটারই এই যে চারটা ইসের কথা বললাম না, প্রত্যেকটার জন্য চারটা করে মানে ইয়ে আছে, বিট আছে। তবে 4টা বিটের লোয়ার পার্টের এক কাজ, আপার পার্টের আরেক কাজ। হ্যাঁ, যেমন এটা হচ্ছে দেখো, এই যে 2 3, তার মানে এখানে ছিল 0 1, তাই না? 0 1 2 3, তার মানে এটা হচ্ছে আপার পার্টের কাজ। প্রত্যেকটা কন্ট্রোল যে বিট আছে, 4টা বিট, 4টা বিটের আপার পার্টের কাজের হচ্ছে 2 3, আবার যে 5 6 9 7 8। হ্যাঁ, তাহলে আমাদের ছিল 20 থেকে 23, তার মানে 22 23, এই দুটোর মানে এখানে আহ, বিভিন্ন ভ্যালুর জন্য কি কাজ করবে। তো এইটা যদি আউটপুট, আচ্ছা এখন প্রসেস হচ্ছে যে মানে যে এই বিটটা কি ইনপুটে আছে নাকি আউটপুটে মোডে আছে। এটা যদি ইনপুট মোডে থাকে তাহলে এই চারটা অপশন কাজ করবে, আর এটা যদি আউটপুট মোডে থাকে তাহলে আবার এই চারটা অপশন কাজ করবে। তো আমাদের এখন ইনপুট আর আউটপুটটা কি সিলেক্ট করবো, আরেক সময় মানে একটা, এটা একটা প্রশ্ন তাই না? গেল কই? আচ্ছা, এটা আসলে আগে আসতো, হ্যাঁ, এটা এটা আগে আসলে সুবিধা হতো, অসুবিধা নেই।
এই যে দেখো, এই যে লোয়ার দুইটা আর কি 20 21, এই 20 21-এর উপর ডিপেন্ড করছে, 20 21-এর উপর ডিপেন্ড করছে যে এটা ইনপুট মোডে কাজ করবে নাকি আউটপুট মোডে কাজ করবে। এটা ইনপুট মোডে নাকি আউটপুট মোডে কাজ করবে, তার মানে আমরা প্রথমে হচ্ছে 20 21-কে সিলেক্ট করব। এই 20 21 যদি দেখো, যদি 0 0 থাকে তাহলে কিন্তু ইনপুট মোড, এটা কাজ করতেছে, তাই না? আর 0 1 থাকলে বা বাকি তিনটার জন্য এটা আউটপুট মোডে কাজ করবে, কিন্তু হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 10, এটা হচ্ছে ম্যাক্সিমাম 2, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 50। হ্যাঁ, আউটপুট মোডে কাজ করবে কিন্তু ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 মেগাহার্টজ। তাহলে আমরা আমাদের কিন্তু যেটা কি বলে হচ্ছে যে এখানে একটা কিন্তু প্রশ্ন চলে আসলো, 8 মেগাহার্টজ যে আমরা ব্যবহার করেছি, আই, তাহলে কিন্তু এটা ওইভাবে 8 মেগাহার্টজ যদি থাকে, রাইট, মানে এই স্পিড আসলে কাজ করবে না। হ্যাঁ, মানে আমরা যদি 8 মেগাহার্টজ যেটাকে অন অফ করতে চাই তাহলে কাজ করবে না। ইনফ্যাক্ট আমরা সেটা করবো না, আমরা মাঝখানে একটা ডিলে দিব। হ্যাঁ, ওই যে ডিলে ফাংশনটা ব্যবহার করেছি, কিন্তু আমরা যদি সরাসরি এটা ব্যবহার করতাম তাহলে কিন্তু ইট উইল নট ওয়ার্ক। কারণ 8 মেগাহার্টজ মানে কি, এটা সেকেন্ডে মানে 8 8 10⁻⁶ বার অন অফ হবে, কিন্তু তখন এটা 8 মানে এতবার এত সংখ্যক অন অফ হতে পারতো না এই মোডে থাকলে। তখন আইদার হচ্ছে 1 1 অথবা হচ্ছে 0 1 মোডটা সিলেক্ট করতে হতো। ঠিক আছে, কিন্তু আমরা আসলে যেহেতু একটা ডিলে দিয়েছি, তাহলে আসলে ওই স্পিডে তাকে মানে কাজ করতে হবে না আসলে কোডটাকে। যেটা আমাদের সুবিধা আর কি। আদারওয়াইজ আমাদের সিলেক্ট করা উচিত অন্য কিছু একটা, তোমার হচ্ছে যে 10 অথবা 50, এটা আমাদের কোনো একটা চলতে করা উচিত। এটা কোডটা কি হবে? কোডটা খুবই সিম্পল। সেটা হচ্ছে কি, এই যে জিপিআইও, এই যে এটাকে আমি ই করে দিলাম, আহ, কি যেন বলা হচ্ছে এটাকে হচ্ছে, আহ, ও আচ্ছা, এটাকে করলাম হচ্ছে, আচ্ছা এই একটা জিনিস একটু ব্যাখ্যা করে নিই। একটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই জায়গাটা এই কোডটা একটু ব্যাখ্যা করা দরকার। সেটা হচ্ছে যে একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস আছে, হ্যাঁ, এটা কিন্তু না করলেও, মানে এটা যে এই ক্ষেত্রে তো না করলে, আমাদের এই ক্ষেত্রে বলতে বোঝাচ্ছি যে আজকে যে প্রবলেমটা, সে কাজের জন্য এই কোডটা অত হয়তো জরুরি ছিল না, এটা না করলেও চলতো। কিন্তু আমি দেখাচ্ছি যে একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস কি। গুড প্রোগ্রামিং প্র্যাকটিস হচ্ছে এই যে এই চারটা কোড যেটা আছে, যে কন্ট্রোল রেজিস্টার যেটা আছে, এই যে কোন চারটা, যেহেতু 22 আমরা ব্যবহার করবো কত, 20 থেকে 23, তো এই 20 থেকে 23টা আগে ক্লিয়ার করে নেওয়া ভালো। হ্যাঁ, এটা ডিফল্ট ভ্যালু কি আছে না আছে আমরা যেহেতু ব্যবহার করবো, সুতরাং আমরা যেহেতু 4টা বিটকে কনফিগার করবো, যেহেতু আমরা 4টা বিটকে কনফিগার করবো, সুতরাং 4টা বিটকে আগে ক্লিয়ার করে নেওয়া ভালো। এটা একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস, এটা নেসেসারি না, এটা না করলেও হতো। হ্যাঁ, এটা হয়তো এই ক্ষেত্রে দরকার পড়ছে না, কোনো জায়গায় হয়তো দরকার পড়লে পড়তে পারে আইডিয়াটা, সেই জন্য আমি তোমাদের দেখালাম। তো এই চারটাকে আসলে ক্লিয়ার করবো কিভাবে, এটা আগে দেখি তোমাদেরকে। 4টা বিটকে কিভাবে ক্লিয়ার করবো। আহ এই 4টে বিট আসলে আমরা, মানে এই 4টা বিট না, যে 20 থেকে 22, এই চারটাকে ক্লিয়ার করার জন্য যে কোডটা, সেটা হচ্ছে এইটা। এখানে কি কাজটা করেছি, সেটা হচ্ছে 20কে, যে এফ কে, এফ মানে হচ্ছে 4টা 1, 4টা 1কে শিফট করছি কতবার, 20 বার। তাহলে কোনটা ওয়ান হবে, যে এইটা ওয়ান হয়ে যাবে, তাই না? এই যে 20 21 22 23, এই চারটা হবে ওয়ান। হ্যাঁ, এই চারটা হবে ওয়ান, 20 21 22 23, আর 4টা বিট ওয়ান হবে। এইটাকে যদি আমি ই করে দিই, কি বলে হচ্ছে যে কমপ্লিমেন্ট করি, তখন কি হবে, এই চারটা জিরো ছাড়া বাকি সবগুলো ওয়ান হয়ে যাবে। এই চারটা শুধু হবে জিরো, আর বাকিগুলো সব হবে ওয়ান। তার মানে এইটাকে শিফট করার পরে আমি এটাকে কমপ্লিমেন্ট করছি, তার মানে এই চারটা শুধু হবে জিরো আর বাকিগুলো সব হবে ওয়ান। এখন এটার সাথে যদি অ্যান্ড মাস্কিং করি এটা, তাহলে কি ঘটনা ঘটবে, এই 4টা বিটই শুধু জিরো হবে, তাই না? এটা কারেসপন্ডিং, এটা যে 4টা বিট আছে জিরো হবে, আর বাকিগুলো হচ্ছে আনচেঞ্জ থাকবে, যেহেতু এগুলো সব ওয়ান হয়ে গেছে কমপ্লিমেন্ট করার কারণে। ওয়ানের সাথে এগুলো সব মানে মাস্কিং হবে, অ্যান্ড মাস্কিং হবে। তার অর্থ দাঁড়ানো হচ্ছে এই শুধুমাত্র 20 থেকে 23 নম্বর পিনটাকে আমি ক্লিয়ার করলাম। ওকে, ক্লিয়ার ইজ ডান। এখন হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে আহ, এটাকে লো মোডে সিলেক্ট করা। তাই এই কোডটা আমরা করেছি, ক্লিয়ার করেছি যে এফ কে 20 বার শিফট করে, 20 টাইম শিফট করে সেটাকে কমপ্লিমেন্ট করেছি। তাহলে শুধু ওই চারটা জিরো থাকবে, 20 থেকে 23, আর বাকিগুলো হয়ে যাবে ওয়ান। তার সাথে অ্যান্ড মাস্কিং করলে তাহলে দাঁড়াবে ব্যাপারটা যে এই রেজিস্টারে শুধুমাত্র 4টা বিটই জিরো হবে, 20 থেকে 23 বাকিগুলো যা ছিল তাই থাকবে। এরপরে একই কাজ করেছি এটা, যে আমরা করতে চাচ্ছি ওটা 1 0,
এটা কাটতে করতে যাচ্ছি হচ্ছে 20 নাম্বারটাকে করতে চাচ্ছি 0। তাহলে আমি আবার একই কাজ করলাম। এটা অবশ্য না করলেই হতো, তবু বলে রাখছি কারণ এটা অলরেডি 4টা 0 করে ফেলেছি। তার মানে কিন্তু 20 নাম্বার প্রিন্ট অলরেডি 0 আছে। হ্যাঁ, তো এই লাইনটা আসলে দরকার ছিল না। কিন্তু আসলে স্ট্যান্ডার্ড একটা প্রোগ্রামিং প্রসিডিউরটা দেখানোর জন্য তোমাদের বলেছি এটা না করলেও কোনো সমস্যা হতো না, কারণ অলরেডি 4টা 0 আছে। এনিওয়ে, এটা সিস্টেমটা কি, আবার 20 নাম্বার মানে 1 কে 20 বার লেফট শিফট করা হয়েছে, তারপর সেটাকে কমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। তার মানে ওইটা হবে 0, ওই 20 নাম্বার বিটটা হবে 0, আর বাকি সব হবে 1। তাহলে এটার সাথে যদি আবার কমপ্লিমেন্ট করি, ইয়ে করি, মানে অ্যান্ড মাস্কিং করি, তাহলে এই রেজিস্টারে শুধুমাত্র 20 নাম্বার বিটটা হবে 0। এই যে এইটা, এই যে এই বিটটা হবে 0, তাই না, এই বিটটা হবে 0, আর বাকিটা হবে 1। আর এটা কি করলাম, 21 বার মানে শিফট করলাম, এটা হচ্ছে 1 এর জায়গায়, তাই না? তার মানে এই জায়গাটা হবে 1। এটা যদি শিফট করে 21 বার, হচ্ছে 1। ওকে, তার মানে হচ্ছে আমাদের এটা ওকে, এটা হয়ে গেল। তাহলে আমাদের এখন হচ্ছে এটাকে আউটপুট মোডে আমরা করে ফেলেছি। এখন আমাকে করতে হবে হচ্ছে আহ, এখন যাব হচ্ছে আমরা এটাকে হচ্ছে হ্যাঁ, তার মানে এই যে এখন হচ্ছে কি দাঁড়ালো ব্যাপারটা, আমরা কিন্তু ওইখানে আউটপুট মোডে সেট করে ফেলেছি, তাই না, যে 2 মেগাহার্জ এ। তার মানে আমাদের এখন কাজ করবে শুধু এই অংশটুকু। এখন এই অংশটুকুর মধ্যে আমরা 4টা অপশন আছে, সেটা হচ্ছে 22 এবং 23, আমরা কোনটা ব্যবহার করব তার উপর ডিপেন্ড করে এটাকে ওপেন একটা ড্রেন আছে অথবা পুশপুল, যেটা যেটাই হোক আর কি, আমরা একটা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনে। সাধারণত আমরা একটা পুশপুল ব্যবহার করি। তো আমরা হচ্ছে এই যে পুশপুল যদি ব্যবহার করতে চাই, আহ, আচ্ছা, এখানে একটা দরকারও ছিল, এটা একটু বলে নেওয়া দরকার। দেখো যে এটার কিন্তু ডিফল্ট একটা ভ্যালু আছে যে 4 4 4। তাহলে 4 হওয়া মানে কি, সবগুলোই 4 আছে, তার মানে হচ্ছে 1 2, এইটা সবসময় 1 আছে, তাই না, এটা সবসময় 1 আছে। এটা হচ্ছে দেখো হচ্ছে 2 3, মানে 2 3টা না, 2 3টা, 2 3-এ কি আছে, 2 3, তার মানে যে 2 3, তার মানে হচ্ছে 1, এই যে এটা আছে 1। তার মানে কিন্তু এটা ডিফল্ট হচ্ছে ওপেন ড্রেন, তাই না? দেখো যে এই যে এই যে 2 1 থাকা মানে কি, 2 1 থাকা মানে হচ্ছে এটা ডিফল্ট হচ্ছে 1, মানে ওপেন ড্রেন। দেখছো, সেজন্য আসলে এটাকে 4টাকে মানে ক্লিন করে নেওয়াটা ভালো। ডিফল্ট ভ্যালু হচ্ছে এটা হচ্ছে ওপেন ড্রেন, তাই না? কিন্তু আমরা এটাকে করবো হচ্ছে যেখানে দেখতে পাচ্ছি ডিফল্ট হচ্ছে ওপেন ড্রেন, এই দুটো আসলে সিলেক্ট হয়ে আছে। এই যে এটার কারণে, রিসেন্ট ভ্যালুর কারণে সবগুলো সবগুলো 4, সবগুলো 4 মানে হচ্ছে এইটা 1, আবার হচ্ছে এইটা 1, তাই না, কপি এইটা 1, আবার হচ্ছে এইটা 1। মানে এই মানে 3 নাম্বার মানে ই বিটটা আর কি, আহ, আহ, মানে হচ্ছে যে আপার যেটা আছে সাইটের আপার যে দুটা বিট তার লোয়ার বিটটা আর কি। এই যে এখানে 0 1 2 3, তাই না, আপার দুইটা হচ্ছে 2 3, তার লোয়ার হচ্ছে 2। মানে 2টা 1 হয়ে আছে অলওয়েজ, এই যে 4 4 আছে, এবং এটা 1 থাকার অর্থ হচ্ছে এটা জেনারেল পারপাস, যে মানে জেনারেল পারপাস হচ্ছে ওপেন ড্রেন মোডে আছে। হ্যাঁ, সেই জন্য আমাদের ক্লিয়ার করাটা আসলে উচিত। এটা মানে গুড প্র্যাকটিস বলেছিলাম, কিন্তু আসলে করে নেওয়াটা ভালো আসলে। এনিওয়ে, এটা আউটপুট মোডে আমরা সেট করলাম। এখন এটাকে করবো হচ্ছে আমরা আহ, এটাকে এখন পুশফুল মোডে আমরা সেট করতে চাই। পুশফুল আমরা করতে চাচ্ছি হচ্ছে 0 0, তার মানে আসলে এটাকে কমপ্লিমেন্ট করে দিতে হবে, তাই না? এটা কমপ্লিমেন্ট করার বুদ্ধি আমরা শিখে গেছি। এটা যেভাবে করেছি যে 20 নাম্বার বিটটা, এটাকে শিফট করে এটাকে কমপ্লিমেন্ট করে অ্যান্ড মাস্কিং একইভাবে, তাহলে 22 23 একইভাবে করতে হবে। তবে মাইন্ড ইট, তাই না, এটা কিন্তু না করলেও চলতো। কেন চলতো বলতো, এটা না করলেও চলতো। না করলেও চলতো এই কারণে, কারণ অলরেডি আমরা এটাকে সবগুলোকে ক্লিয়ার করে নিয়েছি। তার মানে এই কোডটা রিডান্ডেন্ট, এই যে এই বক্সের কোডটা, তাই না, কারণ অলরেডি এটা করে ফেলেছি। তো এটা আসলে মানে শেখানোর জন্য, এটা ই না, কিভাবে কাজটা করতে হয়, তো সেটাই হচ্ছে অবজেক্টিভ, সে কারণে আমি এটা এক্সপ্লেন করলাম। তো এটা নেসেসারি না, তোমার এটা যদি না করো তাও মানে ইট উইল ওয়ার্ক প্রপারলি, এটা কাজ করবে আসলে। বোঝা গেছে তো, তাই না? ওকে, তাহলে আমাদের কি দাঁড়ালো ব্যাপারটা, আমাদের কিন্তু C নাম্বার পোর্টের যেটা 30 নাম্বার পিন, এই 30 নাম্বার পিনটা আমরা আউটপুট মোডে অলরেডি সিলেক্ট করলাম। আহ, একটা যে 2 মেগাহার্টজ অপশনে ম্যাক্সিমাম। আরেকটা কি করেছি সেটা হচ্ছে পুশ পুল মোডে থাকবে আর কি, অপারেট করবে, পুশ পুল মোডে অপারেট করবে। আচ্ছা, এবার আসি হচ্ছে এইটা, আরেকটা রেজিস্টার ছিল, তাই না, এটা হচ্ছে
বিট সেট রিসেট রেজিস্টার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কয়টা আছে এখানে? 32টা আছে, তাই না? একটা রেজিস্টারে তো 32টা বিট থাকে। তো ইউজুয়ালি আমরা এখানে দুটো মোডে কাজ করতে পারি। আমরা কালকের যে প্রোগ্রামটা করবো সেখানে দেখাবো যে সরাসরি আহ, মানে হচ্ছে যে পোর্ট সি এর ওই যে 13 নম্বর পিনে আমরা লিখতে পারি। হ্যাঁ, তবে সেখানে ওয়ার্ড অপারেশন করতে হয়। মানে এটা ওয়ার্ড অপারেশন হয়, মানে তোমার হচ্ছে যে আসলে 16টার উপর একসাথে অপারেশন হয়। হ্যাঁ, সুতরাং মাস্কিংটা আমাকে খুব কেয়ারফুলি করতে হবে। আমরা যেটাকে সেট বা রিসেট করতে চাই প্রপার মাস্কিংটা সিলেক্ট করতে হবে। এটা এটা কঠিন কাজ না, এটা করা যাবে। আরেকটা মোড আছে, সেটা হচ্ছে বিট বেস সরাসরি মানে অপারেট করতে পারি। যে যেমন ধরো যে এখানে 16টা আছে, তো যে 16টা পিন আছে এক একটা পোর্টে, এবং প্রত্যেকটা পিনের জন্য দুইটা করে বিট অ্যালাউ করা আছে। একটা হচ্ছে সেট করা, একটা হচ্ছে রিসেট করা। তার মানে 0 থেকে 15 পর্যন্ত আছে হচ্ছে প্রত্যেকটা পিনকে আহ, এটা হচ্ছে করার জন্য। 0 থেকে 15 এটা দেখি কি লেখা আছে। সেট, এটা হচ্ছে এই যে 0 থেকে 15, হ্যাঁ এই যে এই জায়গাটা, তাই না? তাহলে 0 থেকে 15, তার মানে হচ্ছে পোর্ট সি এর প্রথম বিটের জন্য, দ্বিতীয় বিটের জন্য, তৃতীয় বিটের জন্য, লাইক দ্যাট করতে করতে আমাদের বিট মানে হচ্ছে পিন আর কি। মানে পোর্ট সি এর প্রথম পিন, দ্বিতীয় পিন, তৃতীয় পিন, আমাদের দরকার হচ্ছে 13 নম্বর পিন। তাহলে 13 নম্বর পিনকে যদি আমরা 1 করি, এখানে দেখো জিরোর কোনো কাজ নাই, জিরোর এটা কোনো অ্যাকশন নাই। মানে এটাকে 1 করলে 13 নম্বর পিনটা সেট হয়ে যাবে। আবার এটার কারেসপন্ডিং ভ্যালু হচ্ছে 13 নম্বর পিনেরই এই যে 13 নম্বর পিন আর কি। এটা 29 নম্বর একটা বিট আছে। আমরা যদি 29 নম্বর বিটকে সেট করি তাহলে হচ্ছে আহ, এটাকে আবার রিসেট হয়ে যাবে। এটাকে আবার, আচ্ছা এখানে রিসেট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন হওয়া উচিত, যদি দুইটা একসাথে সেট হয়ে যায় তাহলে প্রায়োরিটি কে পাবে? যদি দুইটা একসাথে হয়ে যায় তাহলে এটা সেটটা প্রায়োরিটি পাবে, তাই না? আর এটা তো প্রোগ্রাম করে করছি, ভুল করে করলাম কি, আমি এটাকে সেট করলাম, আবার এটাকে সেট করলাম, তাহলে হওয়া উচিত কি? ধরো প্রথমে এটাকে সেট করলাম, তার মানে এটা, আচ্ছা আরেকটা কথা বলা দরকার, 13 নম্বর পিনটা কিন্তু অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো মানে সেখানে কিন্তু 0 দিলে এটা আসলে জ্বলবে, আর 1 দিলে অফ হবে। এনিওয়ে, যেটাই হোক না কেন, তো আমরা এখানে যদি 0 দিয়ে এটাকে সেট করছি, তাই না? আবার এটাকে রিসেট করতে চাই, রিসেট করতে গিয়ে এটা ভুলে গেলাম, মানে এটাকে আসলে করা হয়নি, কি যেন এটাকে আবার 1 দেওয়া হয়নি, এটাকে আসলে 0 করে দেওয়া উচিত। তো এটা যতক্ষণ এটা 1 থাকবে ততক্ষণ এটা সেট মোডে থাকবে, এটাকে 0 করে দিলে কোনো অ্যাকশন নাই। কিন্তু এমন ভুল করে যেটা করলাম, একটা কোড, এটা 1 দিয়েছি, এটা 1 দিয়েছি, তাই না? তাহলে সেট রিসেট একসাথে হয়ে গেল, তাহলে কোনটা কাজ করবে, হোয়াট উইল ওয়ার্ক? যেখানে বলা আছে যে দুটাই যদি একসাথে হয় তাহলে এটার জন্য কাজ করে হচ্ছে এটা কি যেন হচ্ছে যে সেটটা কাজ করবে। ওকে, তার মানে হচ্ছে আমরা এখন এইভাবে আমাদেরকে সেট রিসেট করতে পারি। ওকে, তো আমরা এখন যেটা করে চলে যাই, এই জিনিসটা খুবই এখন করে চলে যাবো। এই সেট রিসেট রেজিস্টার, ওকে, যে কথাগুলো বললাম। এখন হচ্ছে আহ, এই যে আমরা কি করলাম এখন, এই যে এইটাকে হচ্ছে প্রথমে 13 নম্বরকে সেট করলাম, আবার এটাকে 29 নম্বরকে সেট করলাম, আর মাঝখানে একটা ডিলে দিয়েছি। হ্যাঁ, মাঝখানে একটা ডিলে দিয়েছি। তাহলে এখন যে কাজটা করবে, এখানে একটা করা উচিত ছিল, এটা করা হয়নি। এটাকে রিসেট করে দেওয়া উচিত ছিল, তাই না? সেট করার পরে এটা পরে এটা রিসেট করে দেওয়া উচিত ছিল। আর এটা অলওয়েজ দুটো সেট থাকতেছে, তার মানে এইটা থাকবে হচ্ছে অন। ওকে, চেঞ্জ করতে হবে কোডটা। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কারণ এটা দুইটাই সেট হয়ে গেছে। ডিলে পর পর হোক, কিন্তু দুটোই সেট হয়ে গেছে, এটাকে রিসেট করতে হবে, এটা দেখতে হবে। এনিওয়ে, দেখে নিতে হবে, সমস্যা নেই। মেজরের কোনো এরকম না। তো আমরা মনে হয় এটা বুঝতে পারলাম পুরো কোডটা, যে একটা ডিলে থাকবে। আমরা প্রাইমারি হচ্ছে এরকম যে এটাকে আবার সেট করা হলো, প্রথমে হচ্ছে 13 নম্বরটা হচ্ছে সেট করা হলো, তারপরে একটা ডিলে দেওয়া হলো, তারপরে এটাকে আবার রিসেট করা হলো। তার আগে সেটা কি করা উচিত ছিল, রিসেট, এটাকে 0 করা উচিত ছিল, অথবা দুটোই অন হয়ে গেছে, তাই না? মানে এটা একটা দিয়ে দিলে হবে, এটা খুব মেজর মানে আসলে কি না, সমস্যা না।
কোড বুঝতে পারলো ভালো। তো এই পর্যন্তই। আহ, আর কম্পাইলিং আর হেক্স ফাইলটা আগের মতোই, ওই যেটা প্রথম যে প্রজেক্টটা দেখেছি আবারও সেই আগের মতোই সবকিছু হবে। হ্যাঁ, এটা কোনো এরর নাই, ওই যে হেক্স ফাইলটা তৈরি হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই থাকার জন্য। মনে হয় যে ভালো চলবে।